মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আরও একবার আমার এই ছোট্ট ইউটিউব ভিডিও ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজির 3 নং প্রশ্ন নিয়ে। তো 3 নং প্রশ্ন এখানে দেখো, 3 নং প্রশ্ন যেটা আছে যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু মেক ইট এ মিনিংফুল ওয়ান। অর্থাৎ এখানে তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সিন প্যাসেজেই বইয়ের মধ্যে যে প্যাসেজগুলো দেওয়া আছে হুবহু এরকমভাবে দেওয়া থাকবে না, তবে প্যাসেজটা থেকে সংক্ষিপ্তভাবে তোমার মূল বিষয়বস্তুটাকে তুলে দেওয়া থাকবে। আর সেখানে কয়েকটি শূন্যস্থান থাকবে, মোট শূন্যস্থান থাকবে 5টি, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে বরাদ্দ হবে। এবং তোমার এই 5টি শূন্যস্থানকে নিজের মতো করে একটা শব্দ দিয়ে পূরণ করবে, যাতে প্রত্যেকটা বাক্য এক একটা অর্থবহ বাক্য হয়, এবং এভাবে তোমাকে প্যাসেজটা সম্পন্ন করতে হবে। আর এক্ষেত্রে আর একটা বিষয় স্পষ্ট যে এখানে তোমাকে কোনো ক্লু দেওয়া হবে না, অর্থাৎ ক্লুগুলো তোমাকে নিজেকেই তৈরি করতে হবে। প্যাসেজটা যেভাবে দেওয়া থাকবে সেই প্যাসেজটার আকার বেশি একটা দীর্ঘ হবে না, দেখা যাবে প্রায় প্রত্যেকটা বাক্যেই একটা বা একের অধিকও শূন্যস্থান থাকতে পারে, হয়তোবা 2-1টা বাক্য শূন্যস্থান ছাড়া থাকতে পারে। তবে এক্ষেত্রে তোমাকে প্যাসেজটাকে ভালোভাবে পড়তে হবে, বাংলা অর্থটাকে তোমাকে ভালোভাবে বুঝতে হবে। যেহেতু আমরা বাঙালি, অবশ্যই আমাদের অর্থটাকে বাংলায় বুঝে নিতে হবে। আর সেক্ষেত্রে যদি আমরা বাংলায় এর অর্থটাকে বুঝতে পারি, তাহলে সহজেই আমরা এই প্রশ্নের উত্তর করতে পারবো। তাহলে আসো আমরা এ ব্যাপারে আজকে একটা প্র্যাকটিস করি। ওকে, নাও রিড আউট দ্য টেক্সট। People transferred ideas through speaking and listening before dash was invented. অর্থাৎ এখানে বাংলা অর্থ আমরা দেখি people transferred, people মানুষ, transferred অর্থে স্থানান্তর করা, বাট এখানে আমরা আদান প্রদান এই কথাটাকে যদি আমরা বাংলায় মনে করি তাহলে ভালো হয়। তাহলে people transferred মানুষ আদান প্রদান করত, আইডিয়াস মানে তাদের ধারণা, থ্রু মধ্যে দিয়ে, স্পিকিং অ্যান্ড লিসেনিং, স্পিকিং মানে কথা বলার মাধ্যমে, অ্যান্ড লিসেনিং মানে শোনার মাধ্যমে, বিফোর ড্যাশ ওয়াজ ইনভেন্টেড, বিফোর মানে পূর্বে, ড্যাশ ওয়াজ ইনভেন্টেড মানে আবিষ্কার হওয়ার পূর্বে, কিছু একটা আবিষ্কার হওয়ার পূর্বে। তাহলে কি আবিষ্কার হওয়ার পূর্বে মানুষ শুধুমাত্র কথা বলা এবং শোনা, তার মাধ্যমে তাদের ধারণাগুলোর আদান প্রদান করত। আমরা একটু চিন্তা ভাবনা করে নেই, তাহলে এটা নিশ্চয়ই উত্তর দিতে পারবো। তা আমার মনে হয় এখানে আমরা যদি মনে করি যে লেখা আবিষ্কারের পূর্বে, তাহলে লেখা ইংরেজি কি? রাইট। বাট এখানে আমরা ভার্ব রূপে রাইটটাকে দিতে পারতেছি না, রাইট হচ্ছে একটা ভার্ব ফর্ম, আমরা এর সাথে যদি আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম করে নেই, তাহলে এখানে এই শব্দটাকে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে কি শব্দটা ব্যবহার করব? প্রথম শূন্যস্থানে ব্যবহার করব রাইটিং, WRITING, রাইটিং। প্রথম শূন্যস্থান অর্থাৎ এই নাম্বারে আমরা ব্যবহার করব রাইটিং। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম সেন্টেন্সটা কমপ্লিট করলাম, এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সটা পড়ি। দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে? পিপল ড্যাশ ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস ইন এ স্টেট অফ স্টোন, মেটাল, উড অর ব্র্যাক বিকজ দে ওয়ার ভেরি হেভি অ্যান্ড ডিফিকাল্ট টু ড্যাশ। তো একটা বিষয় খেয়াল করো, প্রথম সেন্টেন্সটায় আমাদের একটা শূন্যস্থান রয়েছে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটায় আমাদের 2টা শূন্যস্থান রয়েছে। আর 2টা শূন্যস্থান যেহেতু রয়েছে, এক্ষেত্রে আমাদের এর বাংলা অর্থটা একটু করে নেওয়া কষ্ট হয়, তারপর আমরা চেষ্টা করি। প্রথম একটু অংশ করে আমরা ভাঙি যে পিপল ড্যাশ ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস, মানুষ ড্যাশ ফর, এখানে ড্যাশের বিষয়টা আমরা একটু উজ্জ্বল রাখি, পরবর্তী যে ওয়ার্ডগুলো আছে, ইজি রাইটিং ম্যাটেরিয়ালস। ইজি রাইটিং মানে কি? সহজ লেখ্য, মানে সহজে যা লেখা যায়। আর রাইটিং ম্যাটেরিয়ালস মানে কি? লেখার উপকরণ, অর্থাৎ সহজে যে লেখার উপকরণগুলো মানুষ সেগুলো কি করতো? নিশ্চয়ই খুঁজতো। এখন খোঁজা ইংরেজি কি? খোঁজা ইংরেজি হচ্ছে সার্চ। কিন্তু একটা বিষয় এখানে খেয়াল করো যে এখানে এই শব্দটার পরে এখানে একটা ফর অর্থাৎ প্রিপোজিশন রয়েছে। আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে একটা টার্ম আমরা শিখেছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে যে নির্দিষ্ট কিছু শব্দের পরে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন যার অর্থটাকে একটা নির্দিষ্ট ফ্রেজে নিয়ে যায়।
তাহলে সেক্ষেত্রে আমরা যদি লুকের পরে ফর শব্দটাকে অর্থাৎ ফর প্রিপোজিশনটাকে যুক্ত করি তাহলে এর অর্থ দাঁড়ায় খোঁজা অর্থাৎ সার্চের অনুরূপ। তাহলে এখানে আমরা শব্দটাকে ব্যবহার করতে পারি কি লুক ফর। তবে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এই পুরো প্যাসেজটা আমাদের কোন টেন্সে রয়েছে। আমাদের এই পুরো প্যাসেজটা একটা নির্দিষ্ট টেন্সের ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি পিপল ট্রান্সফার্ড, তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আমাদের ওই ফরম্যাটেই এটাকে বিবেচনা করতে হবে। যদি আমরা পাস্ট ইনডেফিনিট ফরম্যাটে এটাকে বিবেচনা করতে চাই তাহলে এখানে পিপল লুক ফর না দিয়ে হবে কি লুক ফর। তাহলে বি নাম্বার শূন্যস্থানের জন্য আমরা শব্দটাকে লিখি লুকড, LOOKED। তাহলে লুকড ফর এটা খোঁজা অর্থে ব্যবহৃত হলো। তাহলে আমরা শব্দটার অর্থ দেখি যে পিপল লুকড ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস, মানুষ সহজলভ্য উপকরণগুলো বা লেখার উপকরণগুলো খুঁজতো ইন স্টেট অফ মানে কি পরিবর্তে, স্টোন পাথর, মেটাল ধাতব বস্তু বা ধাতব পদার্থ, উড কাঠ আর ব্র্যাক অথবা গাছের ছাল, বিকজ কারণ, দে ওয়ার এগুলো ছিল ভেরি হেভি অত্যন্ত ভারী, অ্যান্ড ডিফিকাল্ট টু ড্যাশ এবং কষ্টসাধ্য বা কঠিন টু ড্যাশ। এখানে আমরা কি শব্দটাকে ব্যবহার করতে পারি? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আগের দিনের মানুষ স্টোন অর্থাৎ পাথর, মেটাল ধাতব বস্তু, কাঠ বা বাকল এগুলোতে লিখত এবং এগুলো একদিকে ছিল খুবই ভারী এবং এগুলো বহন করা ছিল খুবই কষ্টসাধ্য। তাহলে বহন করা ইংরেজি কি ক্যারি অর্থ বহন করা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি তার পূর্বে একটা প্রিপোজিশন রয়েছে টু, অর্থাৎ ভার্ব টু ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। আমরা এখানে লিখবো ক্যারি, CARRY। তাহলে টু ক্যারি বহন করতে, এক্ষেত্রে এটা কিন্তু ভার্বের ফরম্যাটে রইল না, এটা ভার্ব টু ইনফিনিটিভ হয়ে গেল। তাহলে পুরো সেন্টেন্সটার অর্থটা এবার আমরা আরেকবার দেখে নেই যে পিপল লুক ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস ইন এ স্টেট অফ স্টোন, মেটাল, উড অর ব্র্যাক বিকজ দে ওয়ার ভেরি হেভি অ্যান্ড ডিফিকাল্ট টু ক্যারি। অর্থাৎ মানুষ সহজ লেখার উপকরণগুলো খুঁজতো কিসের পরিবর্তে? যে পাথর, ধাতব পদার্থ, কাঠ, গাছের ছাল, এগুলোর পরিবর্তে। কারণ কি? কারণ হচ্ছে এগুলো বহন করা খুবই কষ্টসাধ্য ছিল এবং এগুলো ছিল খুবই ভারী। এবার আমরা তৃতীয় সেন্টেন্সটাকে পড়ে ফেলি। তৃতীয় সেন্টেন্সটা কি আছে? ইন প্রি-পেপার এজ knowledge was very dash because there were very few books at the time. তৃতীয় সেন্টেন্সটা বাংলা অর্থটা কি হবে? ইন প্রি-পেপার এজ, প্রি অর্থ প্রাক মানে শুরুর দিকে, প্রি-পেপার এজ অর্থাৎ যখন পত্রিকা বা কাগজ যখন শুরু হয়েছিল তার শুরুর দিকের অবস্থা বা তার প্রথম দিকের অবস্থা। ইন প্রি-পেপার এজ কাগজ আবিষ্কারের প্রথম দিকে, নলেজ ওয়াজ ভেরি ড্যাশ যখন কাগজ আবিষ্কার হয়েছিল তার প্রথম দিকে জ্ঞান কিরকম ছিল আমরা একটু কল্পনা করি। তখন নিশ্চয়ই জ্ঞান ছিল সীমাবদ্ধ। সীমাবদ্ধ ইংরেজি কি? রেস্ট্রিকশন। তাহলে এখানে কি হবে? নলেজ ওয়াজ ভেরি, রেস্ট্রিকশন হতে পারে না, তাহলে কি হবে? রেস্ট্রিক্টেড। বিকজ কারণ, দেয়ার ওয়ার ভেরি ফিউ বুকস অ্যাট দ্যাট টাইম তখন ওই সময়ে খুব কম বইই ছিল। তাহলে আমরা তৃতীয় সেন্টেন্সে এখানেও একটা শূন্যস্থান পাচ্ছি, আর এই শূন্যস্থানে আমরা যে শব্দটা দিতে পারি সেই শব্দটা হচ্ছে কি? রেস্ট্রিক্টেড। এবং রেস্ট্রিক্টেড শব্দটা দিলে এই তৃতীয় সেন্টেন্সটা এটা একটা অর্থপূর্ণ বাক্যে পরিণত হয়। তাহলে এবার আমরা এই তৃতীয় সেন্টেন্সে ডি নাম্বার শূন্যস্থান এখানে লিখে ফেলি রেস্ট্রিক্টেড, RESTRICTED, রেস্ট্রিক্টেড অর্থাৎ সীমাবদ্ধ। এবার আমরা চতুর্থ সেন্টেন্সটা পড়ে ফেলি। চতুর্থ সেন্টেন্সটা কি আছে দেখো। চতুর্থ সেন্টেন্সটা রয়েছে যে পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। পেপার হ্যাজ চেঞ্জড, কাগজ পরিবর্তন করে দিয়েছে আওয়ার লাইফ, আমাদের জীবনকে। মেড পাবলিকেশন, প্রকাশনা তৈরি করেছে। অ্যান্ড এবং
দ্য স্প্রেড অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন ইজি, জ্ঞান এবং তথ্য বিস্তারে সহজ করে দিয়েছে। তো এই যে বাক্যটা আমরা পড়লাম, এই বাক্যটার মধ্যে এখানে কোনো শূন্যস্থান নেই, সুতরাং এই বাক্যটায় আমাদের কোনো কাজ নেই, শুধুমাত্র এর অর্থটা জানলেই চলবে। প্যাসেজে প্রদত্ত সর্বশেষ লাইনটা আমরা পড়ে নেই। এখানে দেওয়া আছে যে পেপার ওয়াজ ড্যাশ ইন চায়না ইন 100 AD। পেপার ওয়াজ ড্যাশ, কাগজ হয়েছিল ড্যাশ ইন চায়না, চীনে, ইন 105 AD, অর্থাৎ 105 খ্রিস্টাব্দে। 105 খ্রিস্টাব্দে চায়নায় পেপার কি হয়েছিল? নিশ্চয়ই আবিষ্কৃত হয়েছিল। তাহলে আবিষ্কার ইংরেজি কি? আবিষ্কার ইংরেজি হচ্ছে ইনভেনশন। কিন্তু এখানে আমরা ইনভেনশন লিখতে পারবো না, যেহেতু এখানে দেওয়া আছে ওয়াজ, এবং এক্ষেত্রে এটা আমরা ইনভেন্টেড এই হিসাবে লিখবো। তাহলে ফুল সেন্টেন্সটা কি হচ্ছে? যে পেপার ওয়াজ ইনভেন্টেড ইন চায়না ইন 105 AD, অর্থাৎ চায়নায় 105 খ্রিস্টাব্দে কাগজ সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল। তাহলে আমরা এখানে ই নাম্বার শূন্যস্থানে লিখে ফেলি ইনভেন্টেড, INVENTED। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পূর্ণাঙ্গ প্যাসেজটি পড়লাম, এর অর্থ আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছি, এবং এখানে এই 5টা শূন্যস্থান দেওয়া ছিল যেখানে কোনো ক্লু দেওয়া ছিল না। এই 5টা শূন্যস্থানকে আমরা খুব সহজেই পূরণ করতে পেরেছি। তবে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর অর্থটাকে অনুধাবন করতে পারা। আর এই অর্থটা যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে এই 5টা শূন্যস্থান পূরণ করা আমাদের পক্ষে খুব বেশি কষ্টকর এবং কঠিন বলে মনে হবে না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে যে পরামর্শ দেব, তোমরা 2টা বিষয় খেয়াল রাখবে। যে প্রথমত এই টেক্সট যেটা রয়েছে, এই টেক্সটটাকে তোমরা পড়বে, এবং টেক্সটটাকে ভালোভাবে পড়ার পরে তোমরা অর্থ বোঝার জন্য যে শব্দগুলো একটু তোমার কাছে কঠিন বলে মনে হবে, সেই কঠিন শব্দগুলোকে তোমরা প্রয়োজনে ডিকশনারি খুঁজে বের করে নেবে বাংলা অর্থ সহকারে, এবং পুরো টেক্সটটার যখন বাংলা অর্থটাকে তোমরা বুঝতে পারবে তাহলে খুব সহজেই কোনো ক্লু না থাকলেও এর শূন্যস্থানগুলো পূরণ করতে পারবে। তা আমি আশা করব তোমরা অবশ্যই এই ক্লাসটি দেখে অনুপ্রাণিত হবে, নিজেরা প্র্যাকটিস করবে, এবং এরকম আরও অসংখ্য আইটেম তোমরা বাসায় বসে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমরা পরীক্ষায় নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ সবাইকে।